গতকালই দল থেকে সাসপেন্ড করা হয়েছে এবং তারপর আগামীকাল রেজিনগরে মোরাদিঘির মাঠে সভা রয়েছে হুমায়ুন কবিরের। দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে এই সভার ঘিরে অর্থাৎ আগামীকাল যে বাবরি মসজিদের শিলান্যাসের কর্মসূচি রয়েছে সেটা ঘিরে এলাকায় একেবারে রুটমার্চ চলছে, বিএসএফ এর কড়া নিরাপত্তা। অন্যদিকে রেজিনগরে মোরাদিঘির মাঠে যে হুমায়ুন কবিরের সভা রয়েছে সেখানেও প্রস্তুতি তুঙ্গে। আর আজ সভাস্থল পরিদর্শন করেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এই সভাস্থল থেকেই বাবরি মসজিদের শিলান্যাস করার কথা রয়েছে তার, এবং তার আগে চলছে জোর কদমে প্রস্তুতি, মঞ্চ বাঁধার কাজ। শনিবার দিন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলেছেন হুমায়ুন কবির, এবং এখানে দেখতে পাচ্ছি একেবারে পুলিশ প্রশাসনের তরফ থেকে সতর্কতামূলক ব্যবস্থা সেটা গ্রহণ করা হয়েছে, এবং সেখানে দেখতে পাচ্ছি যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর যাতে ঘটনা না ঘটে তার জন্য বিভিন্ন প্রান্ত থেকে পুলিশের বাহিনীকে নিয়ে আসা হচ্ছে। যেমন রেজিনগরে আমরা রয়েছি এবং সেখানে স্থানীয় একটি যে স্কুল, সেই স্কুলে দুটো বাসে আমরা দেখতে পাচ্ছি র্যাফের বাহিনী, তাদেরকে নিয়ে আসা হলো আজকে। এবং গোটা বিষয় ডিপ্লয়মেন্ট কোথায় কি পুলিশের থাকবে সেই বিষয়টা বা পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেই বিষয়টা পরবর্তীকালে স্পষ্ট হবে। তবে আমরা দেখতে পাচ্ছি যে দুটি বাসে করে বিশাল বাহিনী র্যাফের ফোর্স তারা এসে পৌঁছালো মুর্শিদাবাদের রেজিনগরে। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। আগামীকাল অনুষ্ঠান কখন শুরু হবে এই প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, আগামীকাল 12টার সময় অনুষ্ঠান শুরু হবে। কাল কারো বিরুদ্ধে কুৎসা হবে না, রাজনৈতিক দলের বিরোধিতা হবে না। ওসি রেজিনগর, আইসি বেলডাঙ্গাতে মেল করে সাহায্য চেয়েছি। আমার 2000 জন ভলান্টিয়ার থাকবে। দুটি থানাতেই মেল করেছি, তারা কি করবে কাল দেখা যাবে, জানালেন হুমায়ুন কবির। কালকের অনুষ্ঠান 12টার সময় শুরু হবে। 2 ঘন্টার জন্য কোরআন তেলাওয়াত হবে। কোনো ভাষণ হবে না, কোনো দলের প্রশ্ন আসবে না, কোনো কারো বিরুদ্ধে কুৎসা হবে না, কোনো দলের রাজনৈতিক দলের কোনো বিরোধিতা হবে না। কালকে স্রেফ এটা 1 বছর আগে থেকে আমার এই শিডিউল ঘোষণা, ডিসেম্বরে। হ্যাঁ, মতে দিক না দিক আমি ওসি রেজিনগর, আইসি বেলডাঙ্গাকে মেল করেছি। আমার অ্যাপ্লিকেশন টাস্ক থেকে আমি জয়েন্ট সেক্রেটারি হিসাবে অ্যাপ্লিকেশন করেছি, সাহায্য চেয়েছি যাতে এখানে কোনো প্রবলেম ক্রিয়েট না হয় বা কোনো অশান্তি না হয় বা ল অ্যান্ড অর্ডার ব্রেক না হয়। আমার 2000 ভলেন্টিয়ার থাকবে। আমি 10,000 লোকের সামনে দাঁড়িয়ে থাকলে 10,000 লোক আমার বাইরে যায় না, আমি যা বলি তাই। পুলিশ কি বললো, আপনাকে অনুমতি দিল? অনুমতি দিয়েছে কি দেয়নি এখনো আমার কাছে না। কালকে আমি যথারীতি মেল করে দিয়েছি দুটো থানাতে। তারা কি করবে, তাদের কি অ্যাক্টিভিটিস হবে সেটা কালকে দেখা যাবে। আমি তৃণমূলে নেই, ওই দল নিয়ে কোনো কথা বলবো না। 17 তারিখ বিধায়ক পদে ইস্তফা দেব। 26-এর ভোটে তৃণমূল প্রাক্তন হবে, হুঙ্কার ছুড়েছেন হুমায়ুন কবির। কি বললেন তিনি শোনাবো, একই সঙ্গে পাল্টা তৃণমূল কি বলল শুনুন। তৃণমূল ছাড়ছেন কবে? আপনি ছাড়ছেন? তৃণমূল তো আমাকে সাসপেন্ড করে দিয়েছে। তৃণমূলের তো আমি কোনো পোস্টে নেই, সাংগঠনিক কোনো জায়গায় নেই। আমি বিধায়কটা আছি, সেটা 17 তারিখে রিজাইন করে দেবো। এখন কি হুমায়ুন কবির তৃণমূলের সঙ্গে কোনো রকম কোনো যুক্ত নেই, কোনো যুক্ত থাকার প্রশ্নও নেই। তৃণমূলের সম্বন্ধে আমার কোনো কথা বলারও দরকার নেই। তৃণমূল আমাকে অপমান করেছে, অসম্মান করেছে। আমি বাবরি মসজিদ করব বলেছি, তার জন্য সাসপেন্ড করেছে। তৃণমূলকে এর জন্য খেসারত দিতে হবে। 26-এর ভোটে তৃণমূল কংগ্রেস প্রাক্তন হবে। বাবরি মসজিদ টসজিদ কোনো বিষয় নয়, ওটা আছিলা মাত্র। উনি আসলে তৃণমূলকে টাইট দিতে চেয়েছিলেন, কারণ তৃণমূল রাজ্য নেতৃত্ব নাকি ওনার কথা মতো চলেনি। তাহলে ভাবুন, বাংলার সংখ্যালঘু সমাজের আবেগকে নিয়ে ছিনিমিনি খেলতে চেয়েছেন তিনি। তাকে কোনো সত্যিকারের স্থায়ী সংখ্যালঘু মানুষ তার উপর ভরসা করবে, বিশ্বাস করবে? 10 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই ছিলেন, আছেন, এবং চতুর্থবার মমতাদীর নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে মা-মাটি মানুষের সরকার গঠিত হবে। শুধু তাই না, ওনার নিজের বিধানসভায় তৃণমূল আগের বারের থেকে ডাবল মার্জিন নিয়ে জয়যুক্ত হয়ে ফিরে আসবে। দল থেকে সাসপেন্ডের পরেই বিস্ফোরক হুমায়ুন কবির। গতকাল সঙ্গে সমান অনুষ্ঠানে তিনি মন্তব্য করছেন যে মোহাম্মদ সালেমের তরফে প্রস্তাব এসেছে, আমার দল ধর্মনিরপেক্ষ হলে নির্বাচনে আমার সঙ্গে ওরা জোট গড়তে আগ্রহী। প্রস্তাব এসেছে মিমের তরফেও। আর এ নিয়ে সিপিএম এরও বাকি প্রতিক্রিয়া শুনুন পরপর।
3বার এই ইন্টারভিউতে বললেন যে 30 জন মানুষ মেরে অধীর চৌধুরী নেতা। আমি বলছি যে আপনি বললেন যে তৃণমূলকে হটাতে হবে। আমি বলছি সেই স্বার্থে মুর্শিদাবাদে অধীর চৌধুরীর দল কংগ্রেসের হাত ধরতে পারেন আপনি? সম্ভাবনা খুব ক্ষীণ। আমাকে যদি রাহুল গান্ধী অনুমতি দেয় বা আমার সঙ্গে সিট শেয়ারিংয়ে রাজি হয় তাহলে আমি পারবো, কারণ রিমোট কন্ট্রোলটা অধীরবাবুর হাতে নেই। অধীরবাবু যে অধীরবাবু আচ্ছা বেশ, আমি কয়েকটা অপশান দিই। মিম, নওশাদ সিদ্দিকীর দল, তাদের সঙ্গে বোঝাপড়ার কথা ভাবছেন? কারণ আজকে আপনার এনসিপির প্রফুল প্যাটেলের সঙ্গে বোধহয় কথা হয়েছে, আর কার সঙ্গে কথা হলো? অলরেডি আমার সঙ্গে সেলিম সাহেবের কথা হয়েছে। সেলিম সাহেব আমাকে ডাইরেক্ট অ্যাপ্রোচ করেছে, যদি আমার সেকুলার পার্টি হয় সেক্ষেত্রে যদি আমি নির্বাচনে অংশগ্রহণ করি ওনারা আমার সঙ্গে জোট করতে আগ্রহী হয়েছে। আমি সেলিম সাহেবকে বলেছি ওয়েট করুন, 22 তারিখ আসতে দিন, তারপরে আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা করব, কথা বলবো, কারণ রাজনীতিতে কেউ অচ্ছুত না। আমি চিরদিন। মোহাম্মদ সেলিম আপনাকে ফোন করেছিলেন না আপনি মোহাম্মদ সেলিমকে ফোন করেছিলেন? কাছে 27টা মোহাম্মদ সেলিমকে আমাকে একজন ফোনে ধরিয়ে দিয়েছিল, আমি ফোন করিনি। আচ্ছা। আর একজন বহরমপুরের কেউ সিপিএম এর নেতা না সে কি জানি না, আমাকে হঠাৎ করে গাড়িতে চেপেছি আমার ফ্ল্যাট থেকে। আমি তখন অলরেডি সাংবাদিকদের কাছে সমস্তভাবে প্রচার হয়ে গেছে যে আমি বহিষ্কৃত। তারপরে পরেই একটা ছেলে ফোন নিয়ে এসে আমাকে ফোন দিল যে সেলিম সাহেব আপনার সঙ্গে কথা বলবে। আমি তেনার সঙ্গে সৌজন্য কথা বলেছি। অলরেডি মিমের তরফ থেকেও আমার কাছে অ্যাপ্রোচ এসছে, মিমের তরফ থেকেও অ্যাপ্রোচ এসছে। এখনও নওশাদদের আইএসএফের একজন আমাকে ফোন করেছে। আমি আগেই বলেছি আইএসএফে যাব না, কংগ্রেসে যাব না, বিজেপিতে যাব না, আমি নতুন দল খুলব, মানুষের কাছে নতুনভাবে মানুষের কাছে ভোট চাইব, ভোট ভিক্ষা চাইব। মানুষ যদি মনে করে। আমি বলছি মিমের যে ফোনটার কথা আপনি বলছেন সেটা কি পশ্চিমবঙ্গের কোনো প্রান্ত থেকে এসছে না হায়দ্রাবাদ থেকে এসছে ওয়াইসির কাছ থেকে? একদম হায়দ্রাবাদ থেকে। হায়দ্রাবাদে আমার একজন ভাইপু থাকে, আমার গ্রামেই বাড়ি, তার ছেলে সে গ্র্যাজুয়েশন করেছে, সে আকবর ওয়াইসির সঙ্গে তার ভালো রিলেশন, সে আমার সঙ্গে কথা বলিয়ে দিয়েছে, উনি আমার সঙ্গে বসতে চান। আমি বলেছি পরে ভাববো। হুমায়ুন কবির বাবরি মসজিদ বানাবেন, ভালো কথা। যখন বাবরি মসজিদ যে মাটিতে ধ্বংস হয়েছিল সে মাটিতে গিয়ে বানাতেন বুঝতাম। বাবরি মসজিদ তো আর মুর্শিদাবাদে ছিল না, ছিল অযোধ্যায়। তাও উনি মুর্শিদাবাদে মসজিদ বানাতেই পারেন। কিন্তু কথাটা হচ্ছে বাবরি মসজিদ যারা ধ্বংস করেছিল উনি 2019-এর লোকসভা ভোটে সেই দলের প্রার্থী ছিলেন মুর্শিদাবাদে। মন্দির মসজিদের রাজনীতি ভোটের আগেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উত্তর বাংলায় মহাকালের মন্দির বানাবেন, হুমায়ুন কবির মসজিদ বানাবেন, কিন্তু বাবরি মসজিদ এবং এই রাম মন্দির দুটোই হচ্ছে অযোধ্যায়, উত্তরপ্রদেশে। এখন উত্তরপ্রদেশের রাজনীতিকে পশ্চিমবাংলায় আমদানি করা হচ্ছে। তো উনি বলেছেন, কালকে আমি দেখলাম। এবং উনি তো তার আগে আরও অনেক কথা বলেছেন যে উনি মাস গেলে ভরতপুর থেকে টাকা তুলে তৃণমূলের এমপি ঋতব্রত ব্যানার্জিকে পাঠিয়ে দিতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির কীরকমভাবে বোঝাপড়া করে পশ্চিমবাংলার রাজনীতি চলে। উনি তো অনেক কিছুই বলেছেন। একটা দুটো তিনটে করে সবগুলো প্রশ্নের উত্তর আসুক, তারপর এটারও উত্তর দেওয়া যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.